হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটি ভীষণই ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি থাকবে তিনটি বিষয়ের ওপরে, বিখ্যাত পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর। এর সাথে সাথে আমি কিছু অ্যানালাইসিস করব। তারপরে টপিকটা থাকবে বিভিন্ন বিষয়ের জনক। তারপরে থাকবে আত্মজীবনীমূলক গ্রন্থ। এই তিনটি টপিক থেকে আমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে, যারা পরীক্ষা দাও বা যারা প্রিপারেশন করছো তারা অবশ্যই জানো। তাই তিনটি টপিক আমি বেছে বেছে সুন্দর করে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি। তোমরা ক্লাসটি দেখলে বুঝতে পারবে। এটি কিন্তু আপকামিং ফুড এসআই, কলকাতা পুলিশ, ডাব্লিউপি এবং ডাব্লিউপি লেডি কনস্টেবল এবং ডব্লিউবিসিএস পিলিকেও কিন্তু টার্গেট করে এবং এসএসসি জিডির ভীষণই উপকার হতে চলেছে। এই পিডিএফটি তোমরা পাবে এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করলে আমাদের এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে একদিন পরে। তা আমরা এই টেলিগ্রামে বিভিন্ন ধরনের পিডিএফ এবং কোয়েশ্চেন দিয়ে থাকি। তোমরা অবশ্যই সেখানে অ্যাক্টিভ থেকো। তা চলো আজকে তাহলে আমরা কোয়েশ্চেনগুলো দেখি। প্রথমেই তাহলে আমরা বিখ্যাত পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর এটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকটাকে আমরা শেষ করব। বুঝা গেল? তা চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন দেখো, নোবেল পুরস্কার। পুরস্কারের মধ্যে আসলে আমরা প্রথম যেটা দেখতে পাই নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1901 সাল থেকে দেওয়া শুরু হয়। বোঝা গেল? এই নোবেল পুরস্কার মোট আমাদের 6টি বিষয়ের ওপর নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়। কয়টি উপর? 6টি। সেই 6টি কি কি তোমরা সবাই আশা করছি জানো, তারপরেও একবার আমি রিভাইজ করে দিচ্ছি, তোমরা একটু জেনে নাও, তাই না? 6টি বিষয়ের ওপর দেওয়া হয়। প্রথম হচ্ছে পদার্থ, 1 নম্বর পদার্থ বিজ্ঞান। 2 নম্বর আমরা দেখব কি? রসায়ন। রসায়ন। 3 নম্বর যদি দেখি, 3 নম্বরে আমরা দেখব চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে আমরা 4 নম্বর যদি দেখি, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সাহিত্যর ক্ষেত্রে দেওয়া হয়। 5 নম্বর যদি দেখি আমরা, 5 নম্বর আমরা দেখব কি? শান্তির জন্য দেওয়া হয়। শান্তি। আর একটি 6 নম্বর, যেটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে বলবে। বোঝা গেল? আর এখানের এই নোবেল পুরস্কারে তাহলে কয়টি বিষয়ের ওপর দেওয়া যাচ্ছে তোমরা বুঝতে পারছো। 6টির উপরে দেওয়া যায় কি কি সেটা তোমরা জেনে গেলে 6 নম্বরটা একটু কমেন্ট করবে। আর নোবেল পুরস্কার 1901 সাল থেকে তাহলে দেওয়া শুরু হচ্ছে। যদি বলে ফার্স্ট কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিল, বোঝা গেল? ফার্স্ট ব্যক্তিকে, তখন আমাদের হয়ে যাবে যে উইলহেম কনরাড রন্টজেনকে কিন্তু প্রথম পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয়। আমি একটু লিখে দিই তোমাদেরকে, তোমাদের সুবিধা হবে। উইলহেম কনরাড রন্টজেনকে দেওয়া হয়। মনে থাকবে, রন্টজেন এই ব্যক্তিকে কিন্তু প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন বিষয়ের ওপর প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? পদার্থ বিজ্ঞানের ওপর কিন্তু প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তী কোশ্চেনটা দেখো, 1917 সাল থেকে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। মনে থাকবে, সাংবাদিকতা। এগুলোকে একটু জেনে রাখবে। পুলিৎজার পুরস্কার তাহলে কত সাল থেকে? 1917 সাল থেকে। যারা কম্পিটিটিভ লাইনে পড়ছো তারা অবশ্যই জানো এই কোয়েশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর এক জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ, পিডিএফটা চাইলে সংগ্রহ করতে পারো বা খাতায় তোমরা নোট করতে পারো। এরপরে যেটা দেখবো, অস্কার পুরস্কার। অস্কার পুরস্কার ভীষণ ইম্পর্টেন্ট। অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1929 সাল থেকে দেওয়া শুরু হয়। এই অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। মনে থাকবে, চলচ্চিত্রের ক্ষেত্রে এই অস্কার পুরস্কার দেওয়া হয়। যদি বলে ফার্স্ট কোন ব্যক্তি এই অস্কার পুরস্কার পায়, ফার্স্ট ব্যক্তির যদি নাম জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো কি যে ফার্স্ট তোমার এমিল জেনিংস কিন্তু প্রথম পায়। আমি একটু লিখি, এমিল জেনিংস এই ব্যক্তি কিন্তু ফার্স্ট এই অস্কার পুরস্কার পেয়েছিল। চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি।
পরবর্তী দেখো কলিঙ্গ পুরস্কার। এই কলিঙ্গ পুরস্কার ভীষণ ইম্পর্টেন্ট, অনেক বইয়ে দেখবা 1952 পাবে, বা গুগল সার্চ করলে তোমরা 1951 পাবে। তাহলে তোমরা 1951 বা 52 যে কোনো একটা অপশন থাকলে তোমরা কিন্তু সঠিক করবে, 1951টা করবে। চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। এরপরে আমরা দেখব ভারতরত্ন পুরস্কার। এই ভারতরত্ন পুরস্কার এটি ভীষণ ইম্পর্টেন্ট, কদিন আগে একজন ব্যক্তি পেয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা একটু দেখে নেবে, এগুলো বলবো না আমি। তা দেখো এখানে দেখো ভারতরত্ন পুরস্কার এটি কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে দেওয়া শুরু হয়, মনে থাকবে, ভীষণ ইম্পর্টেন্ট ভারতরত্ন পুরস্কারটি কিন্তু। এই 1954 সাল থেকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কারটি দেওয়া শুরু হয়। প্রথম কোন ব্যক্তি পেয়েছিল? প্রথম কিন্তু একজন ব্যক্তি পায়নি, প্রথম কোন কোন ব্যক্তি পেয়েছিল সেটা তোমরা একটু নোট করে নাও, আমি লিখে দিচ্ছি এখানে। প্রথম কোন কোন ব্যক্তি পেয়েছিল? দেখো প্রথমে আমরা দেখব চক্রবর্তী রাজা গোপালাচারী, মনে থাকবে, আমি লিখে দিচ্ছি এখানে। প্রথমে আমরা দেখব 3জন ব্যক্তি পেয়েছিল, পরপর লিখে দিচ্ছি। চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে আমরা 2 নম্বরে কাকে দেখব? সর্বপল্লী রাধাকৃষ্ণ। সর্বপল্লী রাধাকৃষ্ণকে দেখব। তারপরে আরেকজন ব্যক্তিকে দেখব, যেটা আমরা 3 নম্বর দেবো, কি? CV রামন, যেটাকে আমরা চন্দ্রশেখর ভেঙ্কট রামন বলে থাকি, মনে থাকবে, CV রামন শর্টকাটে বলি। এই 3জন ব্যক্তি কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল, মনে থাক, সরি, ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। ভারতরত্ন পুরস্কার তাহলে কত সাল থেকে? 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কিন্তু 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। হ্যাঁ, মনে রাখবে, ভারতরত্ন পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুটি কিন্তু কত সাল থেকে? 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। পরবর্তী কোশ্চেন দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য একাডেমি পুরস্কার এটি আমার 1955 দেখব বা 1954 দেখে থাকবো, বোঝা গেল? অনেক জায়গায় অনেক বইয়ে তোমরা এটা পাবে। তো 1954 ইজ দ্য রাইট অ্যান্সার করবে। তাহলে সাহিত্য একাডেমি পুরস্কার 1954। তারপরে দেখো রামন ম্যাগসেস পুরস্কার। রামন ম্যাগসেস পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1957 সাল থেকে রামন ম্যাগসেস পুরস্কার দেওয়া শুরু হয়। এরপরে যেটা দেখো অর্জুন পুরস্কার, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, VVI দিয়ে রেখে দেবে। অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া শুরু হয়। অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া শুরু হয়। এই অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? যেটা কদিন আগে কিন্তু দেওয়া হলো, 2024 সালে কিন্তু অনেক কটা পুরস্কার দেওয়া হয়েছে, সেগুলোকে কিন্তু তোমরা নোটবন্দি করবে, আমি কিন্তু বলবো না এখানে। তোমাদের চাহিদা এখন কম্পিটিশন এতবার মানে বেড়ে গেছে যে তোমরা তো জানোই আমি ক্লাস দিতাম, এখানে আমি ক্লাস দেওয়ার সুযোগও পাচ্ছি না এখন। তা খেলাধুলার ক্ষেত্রে কিন্তু এই অর্জুন পুরস্কার দেওয়া হয়, মাথায় রাখবে, খেলাধুলার ক্ষেত্রে, বোঝা গেল? খেলাধুলার ক্ষেত্রে এই অর্জুন পুরস্কার দেওয়া হয়, খেলাধুলায় দেওয়া হয়। আর অর্জুন পুরস্কার তোমার কিসের তৈরি? অর্জুন পুরস্কার যদি কিসের তৈরি জানতে চাও তাহলে এখানে হবে ব্রোঞ্জের তৈরি, মনে থাকবে, ব্রোঞ্জের কিন্তু মূর্তি এই তোমার অর্জুন পুরস্কার, মনে থাকবে, এটাকে তোমরা একটু জেনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে? 1961। তাহলে অর্জুন পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এগুলো সব 1961 সাল। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় তোমার সাহিত্যর ক্ষেত্রে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, মনে থাকবে, সাহিত্যর ক্ষেত্রে তোমার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার ঘুরে ফিরে আসে, যে আশাপূর্ণা দেবী তোমার এই জ্ঞানপীঠ পুরস্কার কত সালে পায়? বোঝা গেল? আশাপূর্ণা দেবী, এই কোশ্চেনটা একটু ঘুরে ফিরে বারবার আসে, এটাকে একটু জেনে রাখবে। আশাপূর্ণা
দেবী। আশাপূর্ণা দেবী এই জ্ঞানপীঠ পুরস্কার কত সালে পায়? সেটা আমাদের হয়ে যাবে 1976 সালে কিন্তু এই আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পায়, মনে থাকবে 1976। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। ম্যান বুকার পুরস্কার বা বুকার পুরস্কার বলা বলা হয়, ম্যান বুকার পুরস্কার বা বুকার পুরস্কার তোমরা দুটোই দেখতে হবে। তাই ম্যান বুকার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? এটি কিন্তু 1969 সাল থেকে কিন্তু এই ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়। ম্যান বুকার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। আমার যদি কোনো কোয়েশ্চেন ভুল হয় বা বলতে যদি ভুল হয় অবশ্যই তোমরা সেটা কিন্তু ধরে দেবে কমেন্ট করে, বারবার বলছি ভাই। তা এই জিনিসটা মানে এই ক্লাসটা যে কতটা ইম্পর্টেন্ট, যে টপিকটা কতটা ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ লাইনে পড়ছে তারা জানে যে যে কোনো পরীক্ষায় একটা না একটা প্রশ্ন থাকবেই এই পুরস্কার রিলেটিভ। আর এবার 2024-এ কিন্তু পুরস্কার অনেক কটা দেওয়া হয়েছে, তোমরা সেগুলো কিন্তু আয়ত্ত করবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে, বোঝা গেল? আশা করছি যারা পড়াশোনা করছো সেই জেদে তারা অবশ্যই কিন্তু পড়াশোনাগুলো ভালো করেই করছো, আমি জানি। তারা কিন্তু খুব মেহনত করছো, সেই মেহনতগুলো কিন্তু লাগাতার লেগে রাখবে যেদিনই পরীক্ষা হোক। পরবর্তী কোয়েশ্চেন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার, এটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে ভিভিআই দিয়ে রাখো। এই দাদা সাহেব ফালকে পুরস্কার এটি কিন্তু 1969 সাল থেকে দেওয়া শুরু হয়। দাদা সাহেব ফালকে পুরস্কার তাহলে কত সাল থেকে? 1969 সাল থেকে। এই দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি কিন্তু সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়, মনে থাকবে, সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। এই সিনেমার ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। দাদা সাহেব ফালকেকে কি বলা হয়? দাদা সাহেব ফালকেকে ভারতের কি বলা হয়? চলচ্চিত্রের জনক বলা হয়, মনে থাকবে। ভারতের ইন্ডিয়ান চলচ্চিত্র, তোমার ইন্ডিয়ান চলচ্চিত্রের কি বলা হয়? জনক বলা হয়, ইন্ডিয়ান চলচ্চিত্রের জনক, এটাকে মনে রাখবে, মনে থাকবে। তারপরে প্রথম যে তোমার দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল, এটা কিন্তু পরীক্ষা আসে, প্রথম কে পেয়েছিল? প্রথম পেয়েছিল তোমার দেবিকা রানী। দেবিকা রানী কিন্তু প্রথম এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল। দাদা সাহেব ফালকেকে ভারতের চলচ্চিত্রের জনক বলা হয়, এটাকে মাথায় রাখবে। পরবর্তী দেখো সরস্বতী সম্মান, এটি 1991 থেকে দেওয়া শুরু হয় সরস্বতী সম্মান। তারপরে আমরা দেখব বিকল্প নোবেল পুরস্কার, যেটি 1980 সাল থেকে দেওয়া শুরু হয়। এরপরে যেটা দেখব ভীষণ ইম্পর্টেন্ট, দ্রোণাচার্য পুরস্কার, এটাকে ভিভিআই দিয়ে নাও। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় সেটা আগে জানো। 1985 সাল থেকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, বোঝা গেল? আর প্রথম তোমার যদি বলে কে পেয়েছিল দ্রোণাচার্য পুরস্কার, প্রথম কোন ব্যক্তিগুলো পেয়েছিল, তা সেগুলো আমাদেরকে জানতে হবে। দ্রোণাচার্য পুরস্কার খেলার প্রশিক্ষণদেরকে দেওয়া হয়, মনে থাকবে, দ্রোণাচার্য পুরস্কার আর খেলার প্রশিক্ষণদের দেওয়া হয়। তোমার প্রথম কোন কোন ব্যক্তি পেয়েছিল সেটা আমরা দেখব। ফার্স্ট কোন কোন ব্যক্তি পেয়েছিল সেটা দেখে নাও। প্রথম পেয়েছিল হচ্ছে তোমার ও এম নাম্বিয়ার, ও এম নাম্বিয়ার। তারপরে পেয়েছিল তোমার ওম প্রকাশ ভরদ্বাজ, ওম প্রকাশ ভরদ্বাজ। আরেকজন ব্যক্তি পেয়েছিল সেটা হচ্ছে বি বি ভাগবত। এই তিনজন ব্যক্তি প্রথম কিন্তু দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিল। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ব্যাস সম্মান 1992 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। তারপরে রাজীব গান্ধী খেলরত্ন প্রাপ্ত তোমার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর খেলরত্ন, ওনার নাম অনুসারে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি শুরু হয় কত সালে? এটি 1992 সাল থেকে কিন্তু শুরু হয়। পরবর্তী দেখো গান্ধী শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার এটি 1995 সাল থেকে দেওয়া শুরু হয়। তাহলে পুরস্কার রিলেটিভ কিছু কোয়েশ্চেন আমরা জেনে গেলাম, কোন পুরস্কারগুলো কত সাল থেকে দেওয়া শুরু হয় সেগুলো সবগুলো আমরা জেনে গেলাম। এরপরে যে টপিকটা থাকছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কি বিভিন্ন বিষয়ের জনক, বিভিন্ন বিষয়ের জনকগুলো আমরা এবার চলো দেখব কোন বিষয়ের
কে জনক সেগুলো আমরা চলো প্রশ্ন দেখলে বুঝতে পারবো। দেখো বিভিন্ন বিষয়ের জনকের মধ্যে প্রথম আমরা দেখব কম্পিউটারের জনক। এগুলো কিন্তু বারবার বলছি, একবার করে রিভাইজ করে নেবে। কম্পিউটারের জনককে, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ, হচ্ছে কম্পিউটারের জনক। যে তোমার জ্যোতির্বিদ্যার জনক হচ্ছে কপারনিকাস। পরবর্তী কোশ্চেন দেখো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, ভীষণই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। এটা পরীক্ষায় বারবার এসেছে এবং আসবেও আশা করছি। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো হোমিওপ্যাথিকের জনক হচ্ছে তোমার হাইনেম্যান, মনে থাকবে, হাইনেম্যান ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা দেখো প্রাণী বিজ্ঞানের জনক কাকে বলা হয়? প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। এবার আমরা যেটা দেখব ব্লাড গ্রুপ, আমরা যে ব্লাড গ্রুপগুলো দেখি না, রক্তের ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের জনক কাকে বলা হয়? তোমার ল্যান্ড স্টেইনারকে কিন্তু বলা হয়, ল্যান্ড স্টেইনারকে ব্লাড গ্রুপের জনক বলা হয়। চলো পরবর্তী কোশ্চেনগুলো দেখি। নেক্সট, রক্ত সঞ্চালনের জনক কাকে বলা হয়? রক্ত সঞ্চালনের জনক বলা হয় উইলিয়াম হার্ভেকে। পরবর্তী কোশ্চেন দেখো ব্যাকটেরিওলজির জনক বলা হয় লুই পাস্টারকে কিন্তু ব্যাকটেরিওলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো জাতির জনক কাকে বলা হয়? এটা কিন্তু ইতিহাসের কোশ্চেন। জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এসছে, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো ভাষাগত গণতন্ত্রের জনক বলা হয় পুট্টিশ্রিয়ালুমকে বলা হয়, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো সংবিধানের জনক, ভীষণ ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি ভারতের সংবিধানের জনক, হ্যাঁ, ভারতের সংবিধানের জনক হচ্ছে বি আর আম্বেদকর, মনে থাকবে। বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেনটা দেখো আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? দেখো অর্থনীতির জনক আমরা একটু আগে দেখে আসলাম, কিন্তু এটা বলেছে আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়। কোশ্চেনগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। আধুনিক অর্থনীতির জনক বলা হয় মহাদেব গোবিন্দ রানাডেকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়, মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী কোশ্চেন দেখো আধুনিক অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়? দেখো এখানে থেকে আমরা তাহলে তিনটি কোশ্চেন পাচ্ছি, তোমার অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক এবং আধুনিক অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয় কাকে? তাহলে ভালো করে প্রশ্নগুলো বুঝবে, পরপর রেখেছি। আধুনিক অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয় মনমোহন সিংকে, মনে থাকবে, মনমোহন সিংকে আমাদের বলা হয় কি আধুনিক অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো পরমাণবিক বা পরমাণু কর্মসূচির জনক কাকে বলা হয়? এটা প্রশ্নটাকে কিন্তু গুলিয়ে যাবে না, আমি দুটো প্রশ্ন রেখেছি, কি প্রশ্ন সেটা বলছি দেখো। পরমাণবিক বা পরমাণু কর্মসূচির জনক যদি বলে তাহলে হয়ে যাবে হোমি জে ভাবা, মনে থাকবে, হোমিও জে ভাবা। পরবর্তী কোশ্চেন দেখো ফাদার অফ স্পেস প্রোগ্রামের জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাইকে বলা হয় ফাদার অফ স্পেস প্রোগ্রাম এর জনক। তারপরে দেখো মিসাইল প্রোগ্রামের জনক কাকে বলা হয়? দেখো এই মিসাইল প্রোগ্রামের জনক আর পরমাণবিক বা পরমাণুর কর্মসূচির জনক, এই দুটোকে মিলিয়ে ফেলবে না, হয়তো কারো অসুবিধা নাই হোক, আমার হতো আগে। দেখো এগুলোকে কিন্তু ভুল করবে না। মিসাইল প্রোগ্রামের জনক যদি বলা হয় তাহলে এপিজে আব্দুল কালামকে বলা হয়, এপিজে আব্দুল কালামকে কিন্তু বলা হচ্ছে মিসাইল প্রোগ্রামের জনক। দেখো পরবর্তী কোশ্চেন দেখো কৌমিক বইয়ের জনক কাকে বলা হয়? কৌমিক বইয়ের জনক হচ্ছে তোমার অনন্ত পাইকে কিন্তু কৌমিক বইয়ের জনক বলা হচ্ছে। তাহলে আমরা বিভিন্ন বিষয়ের জনক আমরা জেনে গেলাম, এগুলো কিন্তু বাছাই করে করে নিয়ে আসা হয়েছে। জনক, কোনো রিলেটিভ জনক যদি বলে তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি কমন। ডাব্লিউপিতে এর বাইরে বা এইসব পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাগুলো এগুলোর ভেতরেই ঘুরে ফিরে বারবার আসে।
যদি এসে থাকে। পরবর্তী যে টপিকটা থাকবে সেটাও একটা ভীষণই ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এই টপিকটা থেকেও কোশ্চেন মানে অনেক আসে, আমি বাছাই করে করে নিয়ে এসেছি, যেগুলো এই ক্লাসটি দেখলে তোমরা অনেকটা এখান থেকে মানে কি বলবো, তোমরা মোটিভেট পাবে। আমি আশা করছি যে কোশ্চেনগুলো আছে এর ভেতরে যদি কোনো কোশ্চেন আসে এর ভেতরে আসবে, মনে থাকবে এই রিলেটিভ এই 3টি বিষয়ের ওপর যদি কোশ্চেন আসে যে কোনো পরীক্ষায় এর ভেতরে আসার চান্স আছে 90%, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে, তোমরা প্রিভিয়াস ইয়ার বা আগের যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোকে দেখো, তাহলে বুঝতে পারবে। বা তোমরা যেসব প্র্যাকটিস সেটগুলো দিচ্ছ সেখানেও দেখো এই 3টি বিষয়ের ওপর যদি কোনো কোশ্চেন আসে এগুলোর ভেতরেই থাকবে। আত্মজীবনীমূলক গ্রন্থ এটি ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমরা তাহলে দেখি, শুরু করি কোশ্চেনগুলো। আমরা কপিল দেবের আত্মজীবনী কি নামে পরিচিত? বাই গডস ডিক্রি নামে পরিচিত। মনে থাকবে, কপিল দেব বাই গডস ডিক্রি নামে পরিচিত এর আত্মজীবনী গ্রন্থ। পরবর্তীটা দেখো, সুনীল গাভাস্কারের আত্মজীবনী গ্রন্থর নাম কি? রানস ইন রোইন্স সানি ডেইজ। দেখো, সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্লেয়িং ইট মাই ওয়ে। তারপরে দেখো পরবর্তীটা দেখো, যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ হচ্ছে যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম। পরেরটা দেখো কি বলেছে, অ্যাডাম গিল ক্রিটস এর আত্মজীবনীর নাম কি? ট্রু কালার্স হচ্ছে অ্যাডাম গিল ক্রিটস এর আত্মজীবনীর নাম। পরেরটা দেখো, শেন ওয়ার্নের আত্মজীবনীর নাম কি? মাই ইলুস্ট্রেটেড তোমার কেরিয়ার নো স্পেন। ভালো করে মনে রাখবা, মাই ইলুস্ট্রেটেড কেরিয়ার নো স্পেন। তা এটাকে ভালো করে মনে রাখবে। পরেরটা দেখো, অভিনব বিন্দ্রা এর আত্মজীবনীর নাম কি? এ শর্ট অ্যাট হিস্টোরি হচ্ছে অভিনব বিন্দ্রার আত্মজীবনীর নাম। তারপরেরটা দেখো, মিলখা সিং এর আত্মজীবনীর নাম কি? দ্য রেস অফ মাই লাইফ। সানিয়া মির্জার এর আত্মজীবনীর নাম কি? ACE অ্যাগেনস্ট odds। চলো পরেরটা দেখি। দেখো তারপরেরটা দেখো, উইসেন্ট বোল্ট এর আত্মজীবনীর নাম কি? ফাস্টার দেন লাইটিং মাই অটোবায়োগ্রাফি। বুঝে গেল? পরেরটা দেখো, সাইনা নেওয়াল এর আত্মজীবনীর নাম কি? প্লেয়িং টু উইন। পরেরটা দেখো, ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম হচ্ছে গোল। পরেরটা দেখো, মোহাম্মদ আলী এর আত্মজীবনীর নাম হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। নেক্সট দেখো, দিয়েগো মারাদোনা এর আত্মজীবনীর নাম হচ্ছে আই এম মারাদোনা হচ্ছে দিয়েগো মারাদোনার আত্মজীবনীর নাম। পরেরটা দেখো, ডেভিড বেকহাম এর আত্মজীবনীর নাম হচ্ছে মাই সাইড। পিটি ঊষা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পিটি ঊষা এর আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল কার আত্মজীবনীর নাম? পিটি ঊষা। নেক্সট দেখো, মেরি কম হচ্ছে আনব্রেকেবল অ্যান অটোবায়োগ্রাফি হচ্ছে মেরি কম এর আত্মজীবনীর নাম। নেক্সট পরবর্তী দেখো, শাহিদ আফ্রিদি এর আত্মজীবনী গ্রন্থটি হচ্ছে গেম চেঞ্জার হচ্ছে শাহিদ আফ্রিদির আত্মজীবনীর নাম। পরবর্তীটা দেখো, নেক্সট যেটা আমাদের আজকের শেষ কোয়েশ্চেন, সৌরভ গাঙ্গুলি এর আত্মজীবনীর নাম হচ্ছে এ সেঞ্চুরি
ইজ নট অ্যানাফ, এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ, মনে থাকবে, এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, ভালো করে মনে রাখবে। এই কটাই ছিল আমাদের কিছু আত্মজীবনী নাম। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এই ক্লাসের পিডিএফটি তোমরা এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে পাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।